ভোট নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান রাজনীতিবিদদের, ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান। নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই, চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন তাহলে এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে। যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তাদেরকে অব্যাহতি দেন। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অবাধে দায়িত্ব পালনের নিশ্চয়তা চান সাংবাদিকরা। স্বচ্ছ ভোট করতে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সিইসির। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সায় বিএনপির। তুর্কি উপমন্ত্রীর সঙ্গে বৈঠক। ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে এরদোয়ানের ভূমিকার প্রশংসা জামায়াতের। গুমের মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী ঘনিষ্ঠ 11 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে আন্তর্জাতিক 7 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। এবং নির্বাচনী প্রক্রিয়ায় 25 পরিচালক পেল বিসিবি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 9 জন ফের সভাপতি হওয়ার গুঞ্জন বুলবুলের। সহ সভাপতি হওয়ার পথে ফারুক ও ফাহিম। দেশের মানুষ যখনই স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখন বিএনপিকেই বেছে নিয়েছে। তাই জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি। বিকেলে পিরোজপুরের বর্ষিয়ান নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎকালে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ। কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা। এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক। নির্বাচন নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের প্রতিহত করাই মূল চ্যালেঞ্জ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান জানান অন্যান্য দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনার আয়োজন করে নাগরিক যুব ঐক্য, যেখানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের অনুরোধ করেন। আজকে নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই, যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। একই প্রসঙ্গে ব্যর্থদের চিহ্নিত করে 1 সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেবার জন্য। আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর লম্বা সময়ে পুলিশের ব্যাপারে যত্ন না নেওয়ার অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা জাতির ওই চোখ দিয়ে ভবিষ্যৎকে দেখতে চাচ্ছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা গণমাধ্যম প্রতিনিধিদের। ইসির সংলাপে ভোটের সাংবাদিকদের অবাধে দায়িত্ব পালন, নিরাপত্তা নিশ্চিত করা সহ তুলে ধরলেন নানা সুপারিশ। মানুষের আস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ বলেও জানান সাংবাদিকরা। আর আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে ইসির পার্টনার বানাতে চান সিইসি। সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিদের পর এবার নির্বাচন কমিশনের সংলাপে গণমাধ্যম কর্মীরা। সোমবার সকালে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সংলাপে 30 জনকে আমন্ত্রণ জানালেও অংশ নেয়নি 11 জন।
নির্বাচনে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা। ভোটে জনগণের আস্থা ফেরাতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এআই ব্যবহার করে গুজব ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা বা মিথ্যা অপপ্রচার বা প্রচারণা, তথ্যগত বিভ্রান্তি বা গুজব তৈরি হলে সাথে সাথে কমিশনকে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। নির্বাচন কমিশনের এখন দায়িত্ব হবে যে মানুষের এই কনফিডেন্সটাকে আসলে ফিরিয়ে আনা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা প্রশাসন সহ সব প্রতিষ্ঠান ভাবমূর্তি সংকটে আছে। সুন্দর নির্বাচন করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ সবারই কমন কনসার্ন এটা এখন। সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। আমন্ত্রিত 40 জনের মধ্যে অংশ নেন 29 জন। গণমাধ্যম ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না উল্লেখ করে ইসিকে দেন নানা পরামর্শ। প্রশাসনের অবস্থা দুর্বল, সেনাবাহিনী সহযোগিতা করবে, কতটুকু কি পরিমাণে কি হবে সেটা নিয়ে অনেক আশঙ্কা রয়ে গেছে। নিরপেক্ষতা বিচার করার ক্ষেত্রে গণমাধ্যম আপনাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে চায় ইসি। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। মঙ্গলবার ইসির সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। উজানের ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানি, 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। হুমকিতে শত শত স্থাপনা, ত্রাণ তৎপরতা জোরদার। যৌথ সমরাস্ত্র কারখানায় স্থাপনে তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। ঢাকা সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দলের নেতারা আরও জানান, নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা। বেরিস একিনসির সঙ্গে বৈঠকে জামাত ইসলামী জানান, সংস্কারের সব দল একমত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। পরে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় যেতে চায় না জামাত। 2 দিনের সফরে ঢাকায় এসেই ব্যস্ত সময় কাটিয়েছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনসি। বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা জানান, যৌথ সমরাস্ত্র কারখানায় স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়েও আগ্রহ জানিয়েছে আঙ্কারা। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরো অধিকতর বিনিয়োগের জন্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটাও করতে থাকে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে সেটা আমরা বলেছিলাম। বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতে ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেন বেরিস একিনসি। পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কারের বিষয়ে সব দল একমত হলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপমন্ত্রীকে জানানো হয়েছে। সংস্কার ইস্যুতে যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি, এর মধ্য দিয়ে আমরা যাব। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনে বৈঠক করেন জামাতের প্রতিনিধি দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে 5টি প্রস্তাব তুলে ধরেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 17 বছরে গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সপ্তাহের গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, হত্যার যজ্ঞে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে, পালিয়ে থেকে বিচার এড়ানোর কোনো সুযোগ নেই।
করতে হয়। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিখোঁজ স্বজনদের খোঁজে জড়িতদের বিচার দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সোমবার চিফ প্রসিকিউটর জানান, এ সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবেন তারা। জানা গেছে, গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাহবুবুল আলম হানিফ সহ তাজুল ইসলাম জানান, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না। হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে, প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। এদিন শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আর ট্রাইব্যুনাল 2-এ হয় আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন 2 মার্কিন ও 1 জাপানি বিজ্ঞানী। রোগ প্রতিরোধ সহনশীলতা নিয়ে গবেষণার স্বীকৃতি। ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের আশা। শীর্ষ পাচারকারী বিবেচনায় শেখ হাসিনা ও তাঁর পরিবার সহ 11 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরত আনার দায়িত্ব পাচ্ছে আন্তর্জাতিক 7 প্রতিষ্ঠান। আজ 32 বাণিজ্যিক ব্যাংকে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের দেশে বিদেশে অবৈধ সম্পদ গড়তে অর্থ পাচারের অভিযোগ। বেক্সিমকোর বিরুদ্ধে 50,000 কোটি টাকা, এস আলম গ্রুপের নামে 11 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে নেয়া ঋণের 2 লাখ কোটি টাকার বেশি পাচারের তথ্য মিলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ 11টি গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনতে সোমবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে বৈঠকে বসে ব্যাংকগুলো। পাচার হওয়া অর্থ ফেরত আনতে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর চুক্তি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদেরকে এঙ্গেজ করে ফরেন অ্যাসেট রিকভারির জন্য আমাদেরকে কাজ করার জন্য বলছে। আর বাংলাদেশের টোটাল প্রথমত 11টা কোম্পানি, না 11 কোম্পানি টোটাল আপনার বলছে, যেমন বসুন্ধরা, নাসা, তারপরে হলো আপনার এস আলম, বড় এস আলম, হ্যাঁ, এই 11টা কোম্পানিকে এগুলা প্রাথমিক বিবরণ আইডেন্টিফাই করেছে অ্যাজ পার সিআইবি। বিএফআইউর তথ্য অনুযায়ী সব মিলে প্রায় 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে 15 বছরে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, রাজনৈতিক নয়, আর্থিক অঙ্কে শীর্ষ পাচারকারী বিবেচনায় 11টি গ্রুপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না। আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এইভাবে আর চুক্তি হবে। খেলাপি ঋণের দিক দিয়ে সবচেয়ে বেশি যারা যে গ্রুপগুলো, তাদেরকেই আমরা আইডেন্টিফাই করেছি। এখানে তার পরিচয়টা, রাজনৈতিক পরিচয় মোটেও কনসিডার করার মতো বিষয় না। এদিকে রিজার্ভ চুরি সহ আওয়ামী লীগের আমলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে সাবেক 3 গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের সাবেক বর্তমান 19 কর্মকর্তা ও 2 ভারতীয়র নথি তলব করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সব বিভিন্ন অভিযোগে পত্র প্রেরণ করা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। পানির তোড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তা। কুড়িগ্রামে বেড়েছে দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্রও। এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন 3 জন। তারা হলেন ম্যারি ই ব্রাঙ্কো, ফ্রেড রামস্টেল, শিমন সাকাগুচি। রোগ প্রতিরোধ সহনশীলতা সম্পর্কিত আবিষ্কারের কারণে তারা এই পুরস্কার জেতেন। তাদের মধ্যে মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামস্টেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের গবেষক। 90-এর দশকে
সাকাগুচি প্রথম দেখান শরীরে বিশেষ ধরনের রেগুলেটরি টি সেল আছে যেগুলো সক্রিয়ভাবে ইমিউন প্রতিক্রিয়া দমন করে। এই 3 বিজ্ঞানের যুগান্তকারী গবেষণা দেখায় নিজের শক্তি না করে, নিজের ক্ষতি না করে শরীর কিভাবে প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তাদের কাজের ফলে অটো ইমিউন রোগ, অঙ্গ প্রতিস্থাপন ও ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানায় নোবেল কর্তৃপক্ষ। ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। এই মুহূর্তে সোনারগাঁও হোটেলে আছেন সহকর্মী মাকসুম আলম খান। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। মাকসুম, যেটা আসলে অনুমান করা হয়েছিল শেষ পর্যন্ত সারা দিন কিংবা এর আগেও যেটা আলোচনায় ছিল যে বিসিবির নতুন সভাপতি হয়তো হতে চলেছেন আমিনুল ইসলাম বুলবুল, শেষ পর্যন্ত আমরা সেটাই দেখলাম। বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এবং এর আগে একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন, তবে এবার তিনি নির্বাচিত হয়ে বোর্ডে এসেছেন এবং তিনি যে আইসিসিতে কাজ করতেন, গেম ডেভেলপমেন্ট নিয়ে তার যে বিশাল অভিজ্ঞতার জায়গা, যেগুলো তিনি বাংলাদেশের ক্রিকেটে তিনি প্র্যাকটিস করতে চেয়েছিলেন, সেই জায়গাগুলোতে আরো দীর্ঘমেয়াদে তিনি সেটা করার সুযোগ পাচ্ছেন। একটা জায়গায় কনফিউশনের জায়গা ছিল, সেটা হচ্ছে সহসভাপতির হিসেবে আমরা অনেকের নাম শুনছিলাম, অনেকের নামই ঘুরে ফিরে আসছিল, তবে শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম ফারুক আহমেদ, যিনি বিসিবির সাবেক সভাপতি এবং এই বোর্ড থেকে তার আসলে অন্য পরিচালকদের অনাস্থার কারণে তার সরে যেতে হয়েছিল, তিনি শেষ পর্যন্ত আবার এই বোর্ডে ফিরেছেন এবং বোর্ডে ফিরেছেন গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়ে, সহসভাপতি হয়ে ফিরেছেন। এবং আরো একজন সাখাওয়াত হোসেন, তিনিও এসেছেন আসলে সহসভাপতি হয়ে, আমরা যতটুকু কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং এই সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল, তাদের 3 জনকে কিছুক্ষণ আগেও আমরা নিচে বেশ আশ্চর্যজল অবস্থায় দেখতে পেয়েছিলাম। এখন পর্যন্ত বিসিবি নির্বাচন ফল ঘোষণার পর এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সোনারগাঁও থেকে সহকর্মী মাকসুম আলম খান। এই ছিল সন্ধ্যার সময়ে, এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।